তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি চ্যাপ্টার 5 এর। তো গতদিন কাইন্ড অফ একটা রিভিউর মতো করছিলাম যে চ্যাপ্টার 5 এ অনেক ইকুয়েশন নিয়ে কথাবার্তা হচ্ছে, কোনটা কিসের ইকুয়েশন ছিল এটা যেন কনফিউজিং না হয় সেজন্য দেখাচ্ছিলাম যে শুরু থেকে আমরা প্রান্ডল নাম্বার, নাসেল নাম্বার এগুলো ইন্ট্রোডিউস করার পরে থার্মাল বাউন্ডারি লেয়ার, ভেলোসিটি বা ভিসকাস বাউন্ডারি লেয়ারের থিকনেস বের করার ইকুয়েশন আমরা কিভাবে ডিরাইভ করছি, এবং সেখান থেকে আমরা রেনল্ডস কোলবার্ন অ্যানালজি একটা দেখাইছি যে ফ্রিকশন ফ্যাক্টরের সাথে কিভাবে হিট ট্রান্সফার কানেক্টেড। তো তারপরে মোটামুটি ওখানে ইয়ে করছিলাম। এখন এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, এই রেনল্ডস কোলবার্ন অ্যানালজি বা থার্মাল বাউন্ডারি লেয়ারের থিকনেস, এগুলো কিন্তু সব এতক্ষণ পর্যন্ত ফ্ল্যাট প্লেটের উপরে হচ্ছে। আমরা কিন্তু ফ্ল্যাট প্লেটের উপরে ফ্লুইড ফ্লো হচ্ছে, ফ্ল্যাট প্লেটে টেম্পারেচার বেশি, সেখান থেকে হিট ট্রান্সফার হচ্ছে, সেভাবে পুরো আইডিয়াটা এটাই ছিল আর কি। আমরা কিন্তু পাইপ সিস্টেম বা টিউবুলার সিস্টেমের জন্য কিন্তু কিছু বলি নাই। টিউবুলার সিস্টেমে কিন্তু একই জিনিস হবে না। চিন্তা করে দেখো, ফ্ল্যাট সিস্টেমে একটা সাইডে ফ্রিকশন, একটা সাইডে ওয়াল আছে, বাকিটা হলো ওপেন টু এয়ার। বা টিউবের হলো চারদিকে কিন্তু ফ্রিকশন, একমাত্র সেন্টার হলো ফ্রিকশন মিনিমাম আর কি। তো অবভিয়াসলি দুটার ইকুয়েশনের প্যাটার্ন একই রকম হবে না। আর তার মানে এই না যে আমাদের এখন সব ইকুয়েশন যেটা বললাম মুখস্থ করতে হবে, মুখস্থ আমরা করবো না। তো বাট আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের পরীক্ষার সময় যখন অঙ্ক থাকবে বা কোনো কিছু থাকবে, সেটা টিউবের জন্য আছে না ফ্ল্যাট প্লেটের জন্য আছে, তাহলে আমি সেটার ইকুয়েশনটা পিক করে নেবো লিস্ট থেকে। এখন টিউবের ক্ষেত্রে আমি বলছিলাম খেয়াল আছে কিনা যে, সরি ফ্ল্যাট প্লেটের জন্য আমি বলছিলাম খেয়াল আছে কিনা যে ফ্লুইডের প্রপার্টি আমরা কোন টেম্পারেচারে বের করব। তো বলছিলাম যে এটা এভারেজ টেম্পারেচার হচ্ছে ওয়ালের, মানে হট ওয়ালের টেম্পারেচার, আর যে ফ্লুইডটা ফার ফ্রম ওয়াল আছে সেই ফ্লুইডের যে টেম্পারেচার, এই দুটো টেম্পারেচার এভারেজ। এভাবে বলছিলাম যে ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে এভাবে আমরা ক্যালকুলেট করে, যেটাকে আমরা ফিল্ম টেম্পারেচার নাম দিয়েছিলাম, সেটা দিয়ে আমি বলছিলাম ফ্লুইড প্রপার্টি আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি। এখন টিউবের ক্ষেত্রে কি হবে, টিউব বা পাইপের ভিতর দিয়ে যখন ফ্লো হচ্ছে তখন ফ্লুইড প্রপার্টিটা কোন টেম্পারেচারে ক্যালকুলেট করব, কি মনে হয় বলো তো? একটা পাইপের ভিতর দিয়ে যখন ফ্লুইড যাবে তখন ওই ফ্লুইডের প্রপার্টি ক্যালকুলেট করার জন্য আমি কোন টেম্পারেচারে ফ্লুইডের প্রপার্টি ক্যালকুলেট করব। তাহলে একটা পাইপ 100 ডিগ্রিতে হট করা, হট পাইপ আছে, পাইপের পুরো ওয়ালে ধর 100 ডিগ্রি আছে, এক সাইড দিয়ে পানি ঢোকাচ্ছে 30 ডিগ্রির, আর সাইড দিয়ে বের হচ্ছে 50 ডিগ্রি। এখন আমি পানির প্রপার্টি ক্যালকুলেট করবো কত ডিগ্রি? আইডিয়া কি বলে? কমন সেন্স থেকে কিছু একটা বলো। স্যার এভারেজ করে তারপর করুন। এখানে তো তিনটা টেম্পারেচার আমার কাছে, ফ্লুইডের শুরুর টেম্পারেচার, ফ্লুইডের শেষের টেম্পারেচার, এবং পাইপের ওয়ালের টেম্পারেচার। এভারেজ কিসের করবো? তো ইনিশিয়াল ফাইনাল এভারেজ করতে হচ্ছে। ইনিশিয়াল আর ফাইনাল এভারেজ, একটা অ্যান্সার পাইলাম। আর কেউ কিছু বলবা? কিছু বলবা না? আচ্ছা, ইনিশিয়াল আর ফাইনাল অ্যাভারেজ ইজ ওকে, বাট ইটস নট অ্যাকুরেট অল দ্য টাইম, ঠিক আছে? তো নরমালি যখন দেখা গেছে যে ইনিশিয়াল আর ফাইনাল টেম্পারেচারের ডিফারেন্সটা যদি 40% এর বেশি হয়ে যায়, তাইলে দেখা যায় যে অ্যাভারেজটা এরর, অনেক বড় সিগনিফিকেন্ট এরর দেয় আর কি। বাট এটা যদি অল্প ডিফারেন্স হয়, ধরো পানি ঢোকাচ্ছে 30 ডিগ্রির, বের হচ্ছে 35 ডিগ্রিতে, উইচ ইজ ফাইন, 32.5 ডিগ্রির ফ্লুইড প্রপার্টি ক্যালকুলেট করলে কোনো সমস্যা নেই। আর কোনো একটা লিকুইড ঢোকাচ্ছে 30 ডিগ্রিতে, বের হচ্ছে 80 ডিগ্রিতে, তাইলে ইটস নট সেফ আর কি, মানে অ্যাভারেজ করলে জিনিসটা হবে না। তো সেই জন্য নতুন একটা টেম্পারেচারের কথা বলা হয়েছে। যদি এই টেম্পারেচারটা আমরা মোস্ট অফ দ্য টাইম ওকে ইউজ করবো না, যেটার নাম হচ্ছে যে মানে বাল্ক টেম্পারেচার বলতেছে, বা এটা আরেকটা নাম আছে মিক্সিং কাপ টেম্পারেচার। এই টেম্পারেচারটা আসলে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। টেম্পারেচারটা যেটা বলতেছে সেটা হচ্ছে, ধরো পাইপের ভিতরে যদি ফ্লুইড, যে ফ্লুইডটা যাচ্ছে, সেই ফ্লুইডটা নিয়ে যদি তুমি একটা কন্টেইনারে ঢালো পুরো ফ্লুইডটা, তাইলে স্টেডি স্টেটে একটা টেম্পারেচার আসবে এদের, মানে ফ্লুইডের অবভিয়াসলি ফ্লুইডের লাস্ট মাথার টেম্পারেচার ফার্স্ট মাথার টেম্পারেচার এক না। তো
তো এগুলো যখন মিক্স হয়ে একটা অ্যাভারেজ টেম্পারেচার দিবে, সেই টেম্পারেচারটার কথা বলতেছে যে দ্যাট শুড বি দ্য টেম্পারেচার, বাল্ক টেম্পারেচার, যেটাতে ফ্লুইড প্রপার্টি ক্যালকুলেট করা উচিত। তো এই জন্য এটার নাম অনেক সময় মিক্সিং কাপ টেম্পারেচার বলে। তো এটা আসলে কনসেপ্টটা হচ্ছে যে যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ যে পুরা পাইপিং সিস্টেমের এনার্জিটা ক্যালকুলেট করতে হয়। মানে এখানে দেখো 2 পাই আর ডিআর, এটা হচ্ছে এরিয়াটা, ক্রস সেকশন এরিয়াটা। তারপর ইউ হলো ভেলোসিটি, ক্রস সেকশন এরিয়ার সাথে ভেলোসিটি গুণ করলে হয় ভলিউমেট্রিক ফ্লো রেট। তারপর রো হলো ডেনসিটি, ডেনসিটি গুণ করলে হয় মাস ফ্লো রেট। তারপর এমসিপিটি, ঠিক আছে, মানে এটা হলো টেম্পারেচার, আর সিপি দিলে এটা হলো এনার্জি। তো পুরা পাইপের ম্যাস আর টেম্পারেচার ইউজ করে যে এনার্জিটা পুরো পাইপের ফ্লুইডের, সেটা ডিভাইডেড বাই, মানে সেটা ইন্টিগ্রেট করলো পুরো পাইপের জন্য, ডিভাইডেড বাই জাস্ট ম্যাসটা, তাহলে যেটা হবে সেটা হলো তোমার টেম্পারেচারটা। এটা হলো মেইন কনসেপ্টটা। নট নেসেসারি এটা আমরা সবসময় অঙ্কে ইউজ করব, কারণ তোমার এখানে বলা আছে যে নিচে দেখো একটা বলা আছে যে সিম্পলিফাইড ফর্ম যেটা, সেটা হলো অ্যাভারেজ। হ্যাঁ, যে বাল্ক টেম্পারেচার ইজ ইনিশিয়াল পাইপের শুরুর টেম্পারেচার, আর পাইপের শেষ টেম্পারেচার অ্যাভারেজ। বাট এটার অ্যাকুরেসি ইজ কম্প্রোমাইজড, এটা এত অ্যাকুরেট হয় না বাল্ক টেম্পারেচার। কেন হয় না সেটা তোমার ইয়েতে দেখাবো, তোমার পরে আবার আসবে যখন, তখন বুঝতে পারবো যে জিনিসটা লিনিয়ারলি বাড়ে না। ঠিক আছে, ওয়াটারের টেম্পারেচার বা লিকুইডের টেম্পারেচার লিনিয়ারলি বাড়ে না, বা হিট এক্সচেঞ্জ রেটটা একই রকম না। তাতে যেটা হয় যে তোমার জিনিসটা টিপিক্যাল অ্যাভারেজ করলে ফ্লুইড প্রপার্টি সবসময় একই থাকে না। তো সেই ক্ষেত্রে যেটা বলছে যে ওই একটা থাম্ব রুলের মতো দেয়া আছে যে 40% এর বেশি চেঞ্জ যদি না হয়, তাহলে আমি অ্যাভারেজটা করে কাজ সারে ফেলতে পারবো, সমস্যা নাই। আর নাইলে আমাকে এই তোমার কাপ মিক্সিং কাপ টেম্পারেচার ক্যালকুলেট করতে হবে। এখন তোমাদের সুবিধা যেটা হলো, পরীক্ষার সময় যেটা হয় সেটা হচ্ছে যে বেশিরভাগ সময় কোনো টেম্পারেচার ক্যালকুলেট করতে হয় না, হয়তো ফ্লুইড প্রপার্টি বলেই দেওয়া থাকে যে অমুক ডিগ্রিতে বা বাল্ক টেম্পারেচারে ফ্লুইড প্রপার্টি এত, then you should not care what is the bulk temperature। ঠিক আছে, আমি যদি বলে দিই বাল্ক টেম্পারেচার ফ্লুইড প্রপার্টি এগুলা এই, ধরে নেবো যে এই সিস্টেমের জন্য বাল্ক প্রপার্টি ক্যালকুলেট করে ফ্লুইড প্রপার্টি ক্যালকুলেট করা হয়েছে। তো বেশিরভাগ অঙ্ক এরকমই থাকে, বিকজ ওইটা ইন্টিগ্রেট করে আবার করতে হয়, মানে যদিও এটা অ্যাকুরেট বাট লাইক টাইম কনজিউমিং, সেজন্য ওইটা আর কি পরীক্ষার অঙ্কে খুব একটা থাকে না। আর যদি কোনো টেম্পারেচার বলা না থাকে, যদি দেখা যায় টেম্পারেচারের ইনক্রিজ অল্প, তখন তুমি ইজিলি বলতে পারো যে ওকে আমি অ্যাভারেজ টেম্পারেচার কে বাল্ক টেম্পারেচার হিসেবে ধরে কাজটা করতেছি। তো এটা জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য। আইডিয়াটা কেন দিলাম সেটা বলি। সেটা হচ্ছে যে জিনিসটা আমি যে বলছিলাম লিনিয়ার হয় না, সে লিনিয়ার না হয় এটার একটা মানে, যদি টেম্পারেচার প্রোফাইলটা খেয়াল করো, ধরো একটা ওয়াল আছে, ওয়ালের টেম্পারেচার ফিক্সড, ঠিক আছে, ধরো 100 ডিগ্রির কথা, এক সাইড দিয়ে লিকুইড ঢোকাচ্ছ 50 ডিগ্রির, সেটা আরেক সাইড দিয়ে 70 ডিগ্রি হয়ে বের হচ্ছে কথা। তো লাল যে লাইনটা সেটা হচ্ছে টেম্পারেচার প্রোফাইল লিকুইডের, এক সাইডে ধরো 50 আছে, আর সাইডে ইনক্রিজ হয়ে 70 আছে। কালো হরাইজন্টাল দাগ যেটা উপরে আছে সেটা হচ্ছে ওয়াল টেম্পারেচার। এখন তুমি খেয়াল করে দেখো, ফ্লুইডটা যখন সিস্টেমে ঢুকবে তখন সে দেখতেছে তার টেম্পারেচার 50 ডিগ্রি, ওয়ালের টেম্পারেচার 100 ডিগ্রি, তার ড্রাইভিং ফোর্স হলো 50 ডিগ্রি, যেটাকে আমি ডেল্টা টিআই বলতেছি, মানে ইনিশিয়াল ডেল্টা বলতেছি। ঠিক আছে, ধরো এটা যদি 100 হয়, এটা যদি 50 হয়, এটা যদি ধরো 80 ধরলাম, 80 হয়, তাহলে এই ডেল্টাটা হলো 50 ডিগ্রি, আর লাস্টে যেটা বের হচ্ছে সেই ডেল্টাটা হলো 20 ডিগ্রি। এখন যেহেতু ইনিশিয়ালি ফ্লুইড ঢুকতেছে এবং আস্তে আস্তে হিট নিয়ে নিয়ে যাচ্ছে, তার মানে লাস্টের দিকে যত যাবে তার টেম্পারেচার হায়ার হবে, সো ড্রাইভিং ফোর্স কিন্তু কমে যাচ্ছে। তো প্রথম পাইপের শুরুতে লিকুইডটা দেখলো যে আরে ওই পাশে তো অনেক হিট, সে যেই রেটে হিটটা নিবে, শেষের দিকে পাইপের শেষের দিকে যে ফ্লুইডটা, সেই ফ্লুইডটা কিন্তু সেই রেটে আর হিট নিবে না, যার ফলে এই টেম্পারেচার চেঞ্জটা কিন্তু লিনিয়ার থাকে না। ঠিক আছে, ইনিশিয়ালি অনেক হাই রেটে চেঞ্জ হয়, তারপর আস্তে আস্তে দেখো স্লোপটা আস্তে আস্তে কাইন্ড অফ লাইক এক্সপোনেনশিয়াল কার্ভের মতো আর কি, যে প্রথমে খুব হাই রেটে উঠতে থাকে, তারপর আস্তে আস্তে জিনিসটা হরাইজন্টাল হয়ে এক জায়গায় স্টেডি হয়ে যায়। এবং যদি তুমি থার্মোডাইনামিক্যালি চিন্তা করো, তাহলে এইটা যতই তুমি লম্বা বানাও পাইপ, এই লাল দাগ কিন্তু কালো দাগ ক্রস করতে পারবে না, পারবে? কি মনে হয় পারবে? আমি যদি
100 কিলোমিটার লম্বা টিউব বানাইতাম, তারপরে কি লিকুইডের টেম্পারেচার 50 ডিগ্রি লিকুইড ঢুকাইলে ওটাকে কি 100 ডিগ্রির বেশি করে বের করা সম্ভব? যদি ওয়ালের টেম্পারেচার 100 ডিগ্রি হয়? না স্যার 120 সম্ভব। তো ওয়ালের টেম্পারেচার যেটা সেটা কিন্তু কখনোই ক্রস করা সম্ভব না। বিকজ তোমার থার্মোডাইনামিক্যালি ইটস নট পসিবল। যখনই সে ওয়ালের কাছাকাছি আসবে এবং 100 কাছে রিচ করে যাবে, তখন তো ওদের মধ্যে হিট ট্রান্সফার বন্ধ হয়ে যাবে। সো 100 এর উপর আরো উঠবে কোত্থেকে? সো তুমি ইনফাইনাইট লম্বা করলেও এটা কখনোই তুমি 100 ক্রস করাতে পারবে না। এবং থিওরিটিক্যালি আসলে 100 রিচ করতে পারে, বাট প্র্যাকটিক্যালি 100 রিচ করাতে পারবে না। এখন তুমি যদি লাল কার্ভটা আর কালো কার্ভটার ডিফারেন্সটা খেয়াল করো, প্রতিটা মুহূর্তে ওর টেম্পারেচার ডিফারেন্সটা চেঞ্জ হচ্ছে এবং ওর টেম্পারেচার প্রোফাইলটা দেখে বুঝতে পারতেছো যে ইনিশিয়ালি অনেক হাই রেটে চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে সেই রেটটা কমে আসতেছে। এই যে এক্সপোনেনশিয়াল বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটা কিন্তু জাস্ট এভারেজ টেম্পারেচার দিয়ে করলে, যখন সিগনিফিকেন্ট চেঞ্জ হয় তখন এভারেজ টেম্পারেচারটা দিয়ে করলে এরর আসে। বিকজ প্রথমে যে হাই ডিফারেন্সটা সেটার সময় ফ্লুইডের প্রপার্টিটা আর লাস্টের দিকে ফ্লুইডের প্রপার্টিটা একই রকম থাকে না। তো সেই জন্য ওই 40% এর রুলটা বলে দেওয়া আর কি। এখন কথা হচ্ছে যে এই কার্ভটা আমি দেখাইলাম কেন? দেখাইলাম হলো যে আমরা যখন পরবর্তীতে হিট এক্সচেঞ্জার বলে একটা মানে চ্যাপ্টার পড়বো, একবার লাস্টের চ্যাপ্টার যেটা, যেখানে ইন্ডাস্ট্রিয়াল হিট এক্সচেঞ্জার গুলোর ক্যালকুলেশন করতে হয়, দেখবা যে আমরা সবসময় যে টেম্পারেচারটা যেটা মানে যে টেম্পারেচার ডিফারেন্স আমরা তো নরমালি কি করি, মানে কিউ বের করার জন্য আমাদের আইডিয়া রাখি কিউ ইকুয়াল টু কিউ এ ডেল্টা টি। এই ডেল্টা টিটা নিয়ে কিন্তু আমি কথা বলতেছি। এখন এই ডেল্টা টিটা টিপিক্যালি ডেল্টা টি হইতে পারতো এরকম যে ওয়ালের টেম্পারেচার আর বাল্ব টেম্পারেচার। এই বাল্ব টেম্পারেচার হলো তোমার ইনিশিয়াল আর ফাইনালের অ্যাভারেজ। এই যে এটা হলো থিওরিটিক্যালি, মানে থিওরিটিক্যালি না, মানে জেনারেলি এটা হলো ইজি ওয়ে যে ইনলেটের ফ্লুইড আর আউটলেটের ফ্লুইড এভারেজ টেম্পারেচার করবো, যেটাকে বাল্ব টেম্পারেচার বলতেছি, সেটাতে ফ্লুইড প্রপার্টি ক্যালকুলেট করবো, আর হিট এক্সচেঞ্জ করার সময় সেই ডেল্টা টিটা হলো ওয়ালের টেম্পারেচার মানে বাল্ব টেম্পারেচার। এটা হলো কমন সিম্পল অ্যাপ্রোচ। তাতে এরর আসতে পারে, বাট যদি টেম্পারেচার রাইজ খুব হাই না হয় তাহলে এই এররটা নেগলিজিবল। আমরা দেখবো যে অনেক অঙ্কই আমরা এভাবেই করছি, আর কোনো যন্ত্রণাতে যেতে চাইনি। বাট রিয়েলিস্টিক্যালি যখন চিন্তা করা হবে তখন দেখা যাবে যে জিনিসটা অ্যাকুরেট না, যেহেতু টেম্পারেচারের চেঞ্জটা লিনিয়ার রেটে হচ্ছে না। তো জাস্ট লিনিয়ার যখন দুইটা একটা ভ্যালু যখন আরেকটা ভ্যালুর সাথে লিনিয়ার চেঞ্জ হয়, তখন কিন্তু তুমি অ্যাভারেজটা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ হয়। আর যখন জিনিসটা লিনিয়ার চেঞ্জ না হয় তখন কিন্তু তুমি ঠিক অ্যাভারেজ 2 দিয়ে ভাগ করে বলতে পারো না। ফর এক্সাম্পল এখানে 50 আছে আর 80 আছে, তুমি যদি অ্যাভারেজ করো তাহলে তোমার কত হবে? 65, তাই তো? অ্যাভারেজ টেম্পারেচার এই 65, দেখো এই 65 হয়তো এখানেই পাওয়া যাবে 65। তো অথবা পুরো লেন্থের 20% পার হইতেই এভারেজ টেম্পারেচার রিচ করে গেছে, বাকি 80% হায়ার দেন এভারেজ টেম্পারেচার। তো এই জিনিসটা কিন্তু মাঝখানে কখনোই আসবে না যদি না এটা লিনিয়ার হয়। তো সেই জন্য একটা টার্ম ইউজ করা হয় যেটাকে বলা হয় লগ মিন টেম্পারেচার ডিফারেন্স, ঠিক আছে? যেটাকে সংক্ষেপে এলএমটিডিও বলা হয়, লগ মিন লগারিদম মিন টেম্পারেচার ডিফারেন্স, যে এলএমটিডি। ওরা বলছে যে এটার একটা সুন্দর ডেরিভেশন আছে, সব বই পাবা, এটা একটু দেখে নিও, ছোট্ট ডেরিভেশন বাট আছে। এই পুরো এরিয়াটার মধ্যে ছোট্ট একটু শেল নিয়ে এখানে একটা এনার্জি ব্যালেন্স করে ওরা ডিরাইভ করছে, যে দেখাইছে যে লগ মিন টেম্পারেচার ডিফারেন্স ইজ এই ফার্স্ট পার্টের টেম্পারেচার ডিফারেন্সটাকে ডেল্টা টিআই বলছে, পরটাকে ডেল্টা টিই বলছে। আর লগ মিন টেম্পারেচার ডিফারেন্সের ডেফিনেশনটা হলো এই দুইটা ডেল্টার ডিফারেন্স ডিভাইডেড বাই দুইটা লগারিদম অফ দুইটা ডেল্টার রেশিও। এইটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড একটা কনসেপ্ট, যে আমার যখন জিনিসটা লিনিয়ারলি রাইজ করবে না তখন আমি লগারিদমটাই আমার জন্য মোস্ট সুইটেবল, সেই জন্য আমি লগ মিন টেম্পারেচার ডিফারেন্সটা ইউজ করবো। এবং দেখবা যে তোমরা পরবর্তীতে যেটা বললাম হিট এক্সচেঞ্জার চ্যাপ্টার করবা, মানে সব জায়গায় এলএমটিডি ইউজ করতেছে। এলএমটিডি করতে গেলে তোমার কিন্তু এক্সট্রা কোনো ইনফরমেশন দরকার হয় না, যে টেম্পারেচার চারটা জানলেই চলে। মানে চারটা বলতে 4 মাথায় 2 মাথায় 4টা টেম্পারেচার আর কি। এখন ওয়াল যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ওর 2 মাথায় একই টেম্পারেচার হবে, বাট অ্যাটলিস্ট 4টা টেম্পারেচার ভ্যালু হবে, সেটাই বলতেছি। তো 4টা টেম্পারেচার ভ্যালু থাকলে কিন্তু তুমি করতে পারো, তুমি অ্যাভারেজ করলেও যে ডেটা দরকার এটা করলেও সেই ডেটা দরকার, তো এক্সট্রা কোনো ডেটার দরকার হচ্ছে না, বাট দিস ইজ মোর অ্যাকুরেট ওয়ান। এইটাকে আমরা লগ মিন টেম্পারেচার ডিফারেন্স বলতেছি। তো সোজা হিসেবে চিন্তা করবো যে দুই পাশে এই টেম্পারেচার প্রোফাইলটা আঁকলে পরে দুই পাশে দুটো ডেল্টা হবে, এই দুইটা ডেল্টা নিয়ে মেইনলি কাজ, ডেল্টা ডিফারেন্স ডিভাইডেড বাই ডেল্টা রেশিও লগ, শেষ। এটাই হলো লগ মিন টেম্পারেচার ডিফারেন্স। এবং এটা ডেরিভেশন ইন্টারনেটেও অ্যাভেলেবল, সব বই অ্যাভেলেবল,
ছোট্ট ডেরিভেশন দেখে নিতে পারো, জাস্ট যেটা বললাম ছোট্ট একটা এরিয়ার মধ্যে শেল ব্যালেন্স করে, শেল দিয়ে এনার্জি ব্যালেন্স করছে করে জাস্ট টেম্পারেচারের যে ওদের যে টার্মটা আছে ওই টার্মটা ইকুয়াল টু ওই কিউ এর যে টার্মটা আছে সেখানে ওরা বলছে যে কিউ কিউ ইকুয়াল টু কিউ এ ডেল্টা টি। তো ওদের ডেরিভেশনের পর যে টার্মটা আছে ওটা ইকুয়াল টু এটা করে দিলে যেটা হয় যে সব কারাগারি চলে যায় ডেল্টা টি, মানে কারাগারি চলে যায় মানে সব ডেল্টা টি এক পাশে রাখে বাকি সব এক পাশে নিয়ে যায়, তখন এরকম একটা ফর্ম চলে আসে। তো তোমাদের এইটা মনে রাখা ইটস নট দ্যাট ডিফিকাল্ট আর কি, যে মনে রাখতে হবে যে টেম্পারেচার প্রোফাইলের দুই পাশে আমি দুটো ডেল্টা বের করবো, এই ডেল্টা একটা এখানে ডেল্টা একটা, এই ডেল্টা ডিফারেন্স ডিভাইডেড বাই ডেল্টা রেশিও লগ, শেষ। তো এটা পরবর্তীতে এতবার ইউজ করতে হবে যে এটা আসলে মুখস্থ করার কিছু নাই, দেখবো যে এটা অটোমেটিক চলে আসছে তোমাদের মোটামুটি হিট এক্সচেঞ্জারের যেই চ্যাপ্টারটা সেখানে অ্যাটলিস্ট 2 সেট কোশ্চেন আসে। তো হিট এক্সচেঞ্জারের চ্যাপ্টারটা তোমরা যখন দেখবা করবা অঙ্ক দুই একটা করলে দেখবা যে সব জায়গায় লগ মিন টেম্পারেচার ডিফারেন্স ইউজ হচ্ছে। টিউব ফ্লোর ক্ষেত্রে এটা মোর অ্যাকসেপ্টেবল ফরম্যাট আর কি, বিকজ এটা তোমার অ্যাভারেজটা ঠিক প্রপারলি ডিফাইন করে না। এইটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে? না থাকলে বলো নাই, আওয়াজ তো করতে হবে, আমি তো দেখতে পারতেছি না। না স্যার। আচ্ছা, এখন চ্যাপ্টারের এই জায়গায় আমি এসে দুইটা ইকুয়েশন দেখাবো, যে দুটো ইকুয়েশন আমি ক্লাসে আর ডিরাইভ করবো না, বিকজ হলম্যানের বই ডিরাইভ করা আছে। আর পরীক্ষায় আসা কোশ্চেন গুলোর মধ্যে কমন, তো সেই জন্য আমি বলে দিচ্ছি যে একটা হলো যে আগে কিন্তু আমরা ইকুয়েশন ডিরাইভ করতে মনে আছে রেনল্ডস কোলবার্ন অ্যানালজি, তারপরে তোমার এই যে আরে হিট এক্সচেঞ্জারের জন্য নাসেল নাম্বার ইকুয়েশন, ওগুলো কিন্তু ফ্ল্যাট প্লেটের জন্য ছিল। এখন কিন্তু আমরা টিউবে চলে এসেছি, আমাদের ফ্ল্যাট প্লেটের চ্যাপ্টার শেষ, আমরা এখন টিউব নিয়ে কথা বলতেছি। তো টিউবের দুটো ডেরিভেশন এখানে আমি স্লাইডটা দিয়ে দিব। তো স্লাইডে তো দেখবা লেখা আছে, দেখো ওই যে ডবল স্টার যে লেখা ডিরাইভ শিখে নেওয়ার জন্য। তো মেইন ডেরিভেশন যেটা সেটার কথা বলছি, যে নাসেল নাম্বার ইকুয়াল টু যে ফর ফুললি ডেভেলপ ল্যামিনার ফ্লো ইনসাইড এ সার্কুলার টিউব নাসেল নাম্বার ইজ দিস। এই ডেরিভেশনটা সুন্দর মতো করে দেওয়া আছে বইয়ে, এটা দেখবা। আরেকটা ডেরিভেশন হলো আমরা সিমিলার টিউব ফ্লোর জন্য স্ট্যান্টন নাম্বার ইজ ইকুয়াল টু f/8, এটা হলো টিউবের জন্য। আর এর আগে যেটা দেখলাম সেটা ছিল ফ্ল্যাট প্লেটের জন্য। তো এই দুটো ডেরিভেশন আছে, যে দুটো ডেরিভেশন আমরা বইয়ে করা আছে, এই জন্য আমি বলতেছি না, এবং অ্যাপ্রোচও আগের মতো সেম, জাস্ট টিউব আর ফ্ল্যাট প্লেট হওয়ার কারণে বাউন্ডারি কন্ডিশন গুলো ভ্যারি করাইতে হয়, আদারওয়াইজ অ্যাপ্রোচ ইজ সেম। তারপরে তোমাদের যদি মনে হয় যে কোনো ডেরিভেশন বইয়ের কোথাও নিয়ে কোনো ঝামেলা হচ্ছে, আমার সাথে আলাদা করে কথা বললো, বাট ক্লাসে ধরো এরকম লেন্দি ডেরিভেশন আমি আপাতত টাইম নষ্ট করতে চাচ্ছি না আর কি। বাট কারো যদি কোনো ইস্যু হয় আমার সাথে যোগাযোগ করতে পারো, অসুবিধা নেই। তো টিউব ফ্লোর জন্য আমাদের ফ্ল্যাট প্লেটের মধ্যে এত বেশি আর কিছু পড়বো না, এইটুকুই। টিউব ফ্লোর টেম্পারেচার ডিফারেন্স কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা জানা দরকার, আর টিউব ফ্লোর জন্য দুটো ইকুয়েশন ডেরিভেশন এগুলো হলো টার্ম ফাইনালের জন্য তোমাদের জানা দরকার আর কি। এখন আমরা টিউব ফ্লোর জন্য খুব বেশি টাইম আর স্পেন্ড করবো না, বিকজ টিউব ফ্লোর জন্য আমাদের আসলে পরে ডেডিকেটেড চ্যাপ্টারই আছে। হিট এক্সচেঞ্জার যেগুলো করবো আমরা পরে, এগুলো টিউব ফ্লোর জন্যই স্পেশালি করা আর কি, ওখানে তো কোনো ফ্ল্যাট প্লেটের ব্যাপার নাই। এক টিউবের ভিতর দিয়ে ফ্লুইড যাচ্ছে, আরেক টিউবের বাইরে দিয়ে ফ্লুইড যাচ্ছে, হিট এক্সচেঞ্জার যেরকম হয় আর কি। তো টিউব ফ্লো নিয়ে তোমরা অনেক অঙ্ক করতে পারবা, ইকুয়েশন এগুলাই থাকবে, ইকুয়েশন নতুন যে আবিষ্কার করতে হবে তা না। তো ওই দিক দিয়ে ঠিক আছে। এখন তোমাদের আমি জাস্ট অঙ্কে যাই, কোশ্চেনটা পড়ো, সিম্পল অঙ্ক জাস্ট, কিন্তু আমি জাস্ট করা দিতে যাচ্ছি এই জন্য যে ইকুয়েশন নিয়ে যে এত কথাবার্তা বলছি, ইকুয়েশন ইউজটা দেখলে একটু ইজি হয় আর কি। একটা ইঞ্জিন অয়েল 220°C একটা ইঞ্জিন অয়েল আছে, যেটা 20 সেন্টিমিটার স্কোয়ার প্লেট, মানে হলো একটা স্কোয়ার প্লেট যেটার সবগুলো ডাইমেনশন 20 সেন্টিমিটার। প্লেটে ভেলোসিটি 1.2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। The plate is heated to uniform temperature 60°C, ঠিক আছে? প্লেটের টেম্পারেচার 60°, আর ইঞ্জিন অয়েলের টেম্পারেচার 20°। ক্যালকুলেট দ্য হিট লস বাই দ্য প্লেট। এখন এইসব অঙ্কের ক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা করতে হবে, ফ্লুইড প্রপার্টি আগে ক্যালকুলেট করতে হবে। তো ফ্লুইড প্রপার্টি কততে ক্যালকুলেট করবো, কোন টেম্পারেচারে বলো তো?
Sir, film temperature. ফ্রেম টেম্পারেচার খেয়াল করো, আমি টিউবের কথাবার্তা বলছি এতক্ষণ, কিন্তু অঙ্ক কিন্তু এটা ফ্ল্যাট প্লেটে চলতেছে, তো একটু খেয়াল করে দেখো। তো ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে কিন্তু যে কাপ মিক্সিং কাপ এই টাইপের কথাবার্তা কোনো যন্ত্রণাই ছিল না। সোজা বলছে ফ্রি ফ্লুইডের টেম্পারেচার ভার্সেস ওয়ালের টেম্পারেচার অ্যাভারেজ করে ফেলো, যেটাকে আমরা ফিল্ম টেম্পারেচার বলছি। তো এখানে ফিল্ম টেম্পারেচার 60 + 20/2 অতএব 40 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই জায়গায় তোমার ফিল্ম টেম্পারেচার ক্যালকুলেট করতে হবে। ফিল্ম টেম্পারেচার ফ্লুইড প্রপার্টি ক্যালকুলেট করলাম, রো পাইলাম, ইঞ্জিন অয়েলের চার্ট আছে আর কি বয়স শেষে, বুঝছো? তো চার্ট পরীক্ষার সময় দেওয়া থাকবে, আর দেওয়া না থাকলে ডেটা দেওয়া থাকবে, সমস্যা নেই। তো রো পাইলাম, কে পাইলাম, কাইনেমেটিক ভিসিসিটি পাইলাম, প্রান্ডল নাম্বার পাইলাম, রেনল্ডস নাম্বার এখন ক্যালকুলেট করতে পারতেছি আমি, রেনল্ডস নাম্বার আছে 1000, ঠিক আছে? এখন আমাকে বলো, আমাকে হিট এক্সচেঞ্জারের ক্যালকুলেশন করতে গেলে এখন তো একটা ইকুয়েশন লাগবে না, নাসেল নাম্বারের একটা ইকুয়েশন মনে আছে, আমরা নাসেল নাম্বার ইকুয়েশন নিয়ে কথা বলছিলাম। এখন এই অঙ্কটা দেখানোর মেইন কারণ হলো পরীক্ষার সময় তুমি আসলে অঙ্ক কিরকম ফেস করবা সেটার জন্য বলা। যেমন এই অঙ্কটা যদি দেওয়া থাকে তাহলে এটার সাথে এই চার্টটা দেওয়া থাকবে, অথবা একটা লিস্ট অফ ইকুয়েশন দেওয়া থাকবে, তোমাকে সেখান থেকে প্রপার ইকুয়েশন ক্যালকুলেট করতে হবে। এখন আমাকে বলো এইখানে এটা এই পুরো টেবিলটাই কিন্তু ফ্ল্যাট প্লেটের জন্য, দেখো টেবিলের টাইটেল দেখো, সামারি অফ ইকুয়েশন ফর ফ্লো ওভার ফ্ল্যাট প্লেটস, ঠিক আছে? তো এইরকম ইকুয়েশন গুলো তোমাকে দেওয়া থাকবে, এই জন্য বলছি যে কমপ্লিকেটেড ইকুয়েশন দেখলে ভয় পাবে না, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না। এবং ফ্ল্যাট প্লেটের জন্য বলছে এবং বলে দিচ্ছে যে এই ইকুয়েশন অ্যাপ্লিকেবল ফ্লুইড প্রপার্টি কনসিডার করা হয়েছে, অ্যাপ্লিকেবল হবে যদি ফ্লুইড প্রপার্টি তুমি এভাবে ক্যালকুলেট করো। ফিল্ম টেম্পারেচার কি যেটা আমরা করছি সেটাই। তো এই অ্যাপ্রোচ যদি ফলো করো তাহলে এইখান থেকে ইকুয়েশন তুমি নিতে পারো। এখন আমাকে বলো কোন ইকুয়েশনটা আমাদের জন্য সুইটেবল হবে। ওয়াল টেম্পারেচার কনস্ট্যান্ট 60 ডিগ্রি সেলসিয়াস রাখা আছে, ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে যাচ্ছে, রেনল্ডস নাম্বার ছিল 1000, নাকি রেনল্ডস নাম্বার কত ছিল? রেনল্ডস নাম্বার ছিল 1000, হ্যাঁ। এখন আমাকে বলো কোন ইকুয়েশনটা মোর সুইটেবল। Sir, second-টা? একজন বললো সেকেন্ডটা, আর কেউ কিছু বলো। সেম অ্যান্সার দিলে সেটাও বলো, কিছু কিছু বলবা। সেকেন্ডটাই তো মনে হচ্ছে। ফার্স্টেরটা কেন না? Sir, Prandtl number হচ্ছে স্যার 2870. এক্স্যাক্টলি, প্রথম ইকুয়েশনটা কিন্তু আমরা ক্লাসে দেখে আসছিলাম, 0.332 প্যানেল নাম্বার 1 থার্ড রেনল্ডস নাম্বার হাফ, তাই না? তো সেটা মোস্ট ফ্লুইডের ক্ষেত্রে হয়তো অ্যাপ্লিকেবল থাকতো, বাট এখন তোমাকে যখন অঙ্কটা দিচ্ছি তুমি প্যানেল নাম্বার তোমার আছে 2800, তো এই ইকুয়েশনটা কিন্তু অ্যাপ্লিকেবল না, কারণ বলেছে এই ইকুয়েশনের প্যানেল নাম্বার 50 এর নিচে হতে হবে। তো তাহলে তুমি তারপরেরটা চলে যাবো, তারপরটা ফুলফিল করলে যে থেমে যাবা তা না, তারপরটাও দেখবা। বিকজ অনেক সময় দেখা যায় তোমার কাছে মনে হচ্ছে ফুলফিল করছে, তারপরটা হয়তো আরেকটা অ্যাডিশনাল শর্ত দেওয়া আছে যে সুইটেবল, কথার কথা আমি বানাই বলতেছি যে পরেরটাও একই রেঞ্জের জন্য কিন্তু লেখা আছে যে সুইটেবল ফর অয়েলস বা এরকম কিছু একটা, মানে কথার কথা। তো তুমি একটা জায়গায় মিলে গেলে ওখানে থেমে যাবা না, জাস্ট পরেরটাও একটু ভেরিফাই করে দেখবা যে ওকে এর পরে যাওয়া যাচ্ছে কিনা। যদি না যাওয়া যায় তাহলে জাস্ট ক্রস চেক করে কনফার্ম হয়ে গেলা যে ওকে এটাই বেস্ট ইকুয়েশন। তো আমাদের অনেক সময় এরকম থাকে আর কি, যে তোমার প্যান্ডল নাম্বার এরকম আসছে, তারপরটা হয়তো যা বললো যে ওকে না ইয়ে তোমার প্যানেল নাম্বার এত আসছে, কিন্তু আরেকটা প্যারামিটার দিয়ে দিল, ধরো তোমার কথা কথা স্মিথ নাম্বার বা স্ট্যান্টন নাম্বার বা কিছু একটা দিয়ে বললো যে ওই রেঞ্জের জন্য অ্যাপ্লিকেবল। তো তখন তুমি দেখলে যে ওকে আমার তো ওইটা আরো ভালো অ্যাপ্লিকেবল হচ্ছে। তো মোর অ্যাকুরেটটা যদি তুমি পিক করো তোমার রেজাল্টটা মোর অ্যাকুরেট হবে, এটাই। তো এই ক্ষেত্রে আমাদের সেকেন্ডটা অ্যাপ্লিকেবল, নিচের দিকে গুলো অ্যাপ্লিকেবল না, বিকজ এটা বলেন আমাদের রেনল্ডস নাম্বার আছে 1000, সো এটা ল্যামিনার হবে, ল্যামিনার গুলোর মধ্যে থেকে সেকেন্ডটা সুইটেবল সাবজেক্ট মিলায়। তো সেকেন্ডটাই আমরা ইউজ করবো। সেকেন্ড ইকুয়েশনে কিন্তু একটু কমপ্লিকেটেড দেখতে, এই ইকুয়েশনটা কিন্তু ডিরাইভ করা হয়নি, এগুলোকে বলে এম্পিরিক্যাল ইকুয়েশন। মানে হলো একটা এক্সপেরিমেন্ট করছে, করে ভ্যালু বসাইছে, বসায় দেখলো যে নাসেল নাম্বারের সাথে প্যানেল নাম্বারের রিলেশনশিপ কিরকম করলে কি হয়, এবং কমপ্লিকেটেড ইকুয়েশন মিলাইতে মিলাতে 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 অনেক এক্সপেরিমেন্ট করে দেখলো যে এই ইকুয়েশনের কোএফিসিয়েন্ট গুলো এরকম চেহারার হইলে মোটামুটি রেজাল্টটা মিলতেছে এক্সপেরিমেন্টের সাথে। তখন ওরা এটাকে এম্পিরিক্যাল ইকুয়েশন হিসেবে সাজেস্ট করলো, এবং এটা এক্সপেরিমেন্টালি অন্য সায়েন্টিস্টরাও দেখলো যে মিলতেছে, তখন তারা এটা অ্যাকসেপ্ট করে নিল।
তো তাহলে সেকেন্ড ইকুয়েশনটা আমার জন্য যদি অ্যাপ্লিকেবল হয়, তাহলে আমি সেকেন্ড ইকুয়েশনের মধ্যে ইজিলি ভ্যালুগুলো বসায় দিলে আমি নাসেল নাম্বার পেয়ে যাব। কত আসে সেকেন্ড ইকুয়েশনের ভ্যালুগুলো বসাইলে? সব ডেটা দেওয়া আছে স্ক্রিনের মধ্যে। বুঝছো কেউ? 0 নম্বর প্যারা নম্বর ভ্যালু তো দেওয়া, আর তো কিছু নাই ইকুয়েশন। Sir, 152.18. ওকে 152.2 নাসেল নাম্বার। তো আমার নাসেল নাম্বার ক্যালকুলেট হয়ে গেল। আমি জানি নাসেল নাম্বার হলো এই তোমার এইচ এক্স বাই কে যেটা, তো সেটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার এখান থেকে এইচ পেয়ে যাবো। আমার কিন্তু এইচই দরকার, এইচ দিয়ে কিন্তু আমি হিট ট্রান্সফার ক্যালকুলেট করবো। আমার কিন্তু ইভেন্চুয়াল টার্গেট হলো এইচ। এইচ কত আছে তাহলে? কে এর ভ্যালু কত ছিল? কে এর ভ্যালু ছিল 0.144। তাহলে এটাকে 0.144 দিয়ে গুণ করবো, আর এক্স কত? 0.2 দিয়ে ভাগ করবো। কত আছে করলে? Sir, 109.6. এটাকে আমি ডিরেক্ট ইউজ করতে পারবো নাকি আর কিছু মডিফিকেশন দরকার আছে? ডাবল হবে এটার স্যার অ্যাভারেজ ট্রান্সফার। এক্স্যাক্টলি, এটার অ্যাভারেজ ডাবল হবে বিকজ এইচ এক্স কিন্তু দেখো এখানে কিন্তু ইকুয়েশনে খেয়াল রাখো যে এখানে নাসেল নাম্বারের ক্ষেত্রে যে এখানে এক্স দেওয়া মানে লোকাল লোকাল নাসেল নাম্বার, তার মানে এটা থেকে যে এইচ পাবো সেটাও এক্স ওয়ালাই হবে। এটাকে যখন আমরা এইচ অ্যাভারেজ এইচ করতে চাই তাহলে এটা হবে 2h x। তো আমার এইচ এক্স ইকুয়াল টু এল মানে এল 20 সেন্টিমিটার এর জন্য করা আছে, এটা ডাবল করে দিলেই হয়ে যাবে। তো তাতে আমার অ্যাকচুয়াল সিস্টেমের এইচ আসবে 219.2 ওয়াট পার মিটার স্কয়ার। এখন আমাকে যদি বলে যে হিট ক্যালকুলেট করো, তাহলে এইচ এ ডেল্টা টি, হিসাব শেষ। 350 ওয়াট। এই অঙ্ক আর গত ক্লাসের অঙ্কের মধ্যে কোনো তফাৎ নাই, জাস্ট এই অঙ্কটা দেখানোর কারণ হলো যে পরীক্ষার হলে এরকমই তুমি ফেস করবে যে একটা চার্ট থাকবে, সেখান থেকে তোমাকে ইকুয়েশনটা নিতে হবে। গত ক্লাসে আমরা ওই তোমাকে সব ইকুয়েশনের অপশন কিন্তু দেখাই নাই, জাস্ট যে ইকুয়েশন লাগবে সেই ইকুয়েশন ইউজ করতে ফাইন। বাট এখানে ওই আগে যে চার্টটা যদি খেয়াল করো, এখানে অজস্র ইকুয়েশন। এই ইকুয়েশন গুলো কিন্তু আমরা পড়াই নাই ক্লাসে, বিকজ এগুলো সব এম্পিরিক্যাল ইকুয়েশন, ডেরাইভ করা হয় নাই কিছু না। এগুলো তো আসলে মুখস্থ করে তোমার আমার কোনো লাভ নাই, বিকজ ওরা এক্সপেরিমেন্টালি ডেভেলপ করছে ইকুয়েশন। তোমার কাছে চিট শিটের মতো ইকুয়েশন গুলো থাকলেই হলো, তুমি এটা দেখে দেখে তোমার প্রপার ইকুয়েশনটা ফিট করে নিবে। তো সেই ইকুয়েশনের ইউজটা দেখানোর জন্য আমি আসলে অঙ্কটা করছি। অঙ্কটা লাস্ট ক্লাসের অঙ্কের মধ্যে কোনো ডিফারেন্স মানে প্রসিডিউরের মধ্যে নাসেল নাম্বার ক্যালকুলেট করতে হয়, সেখান থেকে এইচ পাই, এইচ থেকে কিউ পাই, শেষ। একবারে একই স্টেপ সব অঙ্কে। আচ্ছা, লাস্ট এই অঙ্কটা দেখবো, এই অঙ্কটা দেখলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের চ্যাপ্টার 5 আজকে শেষ হয়ে যাবে। এটা পুরানো একটা অঙ্ক, এই ক্লাসে কিছুদিন আগে দেখানো হয়েছিল অঙ্কটা, সেই অঙ্কের ডেটাই বলছে 27 ডিগ্রি এয়ার 1 অ্যাটমসফিয়ারের একটা ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। The plate is heated over the entire length of temperature 60 ডিগ্রিতে প্লেটের টেম্পারেচার দেওয়া করা আছে। ড্র্যাগ ফোর্স করতে ক্যালকুলেট করতে বলতে exerted on the first 40 centimeter of the plate using the analogy between fluid friction and heat transfer। তো আমরা রেনল্ডস করবার অ্যানালজি জানি, তো সেটা ছাড়াও এখানে কোশ্চেনটা এই অঙ্কটা আমরা ক্লাসে করছি একই ডেটা দিয়ে, বলতে 20 সেন্টিমিটারে হিট ট্রান্সফার কত হয়, 40 সেন্টিমিটারে হিট ট্রান্সফার কত হয়, এটা সেই অঙ্কটা। তো সেই অঙ্কটা যদি হয়, তো আমাদের এখানে সেই বলছে যে আসলে ড্র্যাগ ফোর্স ক্যালকুলেট করতে, হিট ট্রান্সফার ক্যালকুলেট না করে, একই ডেটা একই তো আমরা জাস্ট কানেকশনটা এস্টাবলিশ করতে পারবো যেভাবে, সেটা আমরা জানি আমাদের এই ইকুয়েশনটা ইউজ করতে হবে ড্র্যাগ ফোর্সের জন্য।
ঠিক আছে, স্ট্যান্টন নাম্বার প্যানেল নাম্বার বের করলে ড্র্যাগ ফোর্স ক্যালকুলেট করতে হবে, ড্র্যাগ কোফিসিয়েন্ট ক্যালকুলেট করতে হবে, ওখান থেকে ড্র্যাগ ফোর্স হবে। আর এয়ারের ক্ষেত্রে বলছিলাম এরকম টেম্পারেচার দিয়ে তুমি আইডিয়াল গ্যাস দিয়ে ডেনসিটি বের করতে পারো। এখন আমরা যেই কারণে বলছি যে এটা আগের অঙ্ক দেখে আমি আর পুরোটা করলাম না, পরীক্ষার হলে অবভিয়াসলি তোমাকে আগের অঙ্ক হিসেবে দিব না, দিলে হয় ডেটা দিয়ে দিব অথবা আগের অঙ্কের পার্টটুক করার জন্য নাম্বার দেওয়া হবে। তো আগের অঙ্কে আমরা দেখে আসছিলাম এই ডেটা ইউজ করে করলে পরে এইচ বার আসছিল 8.69। ঠিক আছে, এটা তোমাদের লাস্ট ক্লাসের অঙ্কেই ছিল, খেয়াল করে দেখো তোমরা। অর্ধেক আসছিল, তারপর 2 দিয়ে গুণ করছি 4.34 আসছিল এইচ এক্স, সেটাকে এইচ বার করছিলাম 8.69 আসছিল। তো এটা আগের অঙ্ক। পরীক্ষার ক্ষেত্রে তোমাকে ওই আগের অঙ্ক যদি আগের পার্টটুক যদি করতে হয় তাহলে ওটার জন্য নাম্বার থাকবে, সমস্যা নাই। তো আমি জাস্ট দেখা দিচ্ছি যেটা আগের অঙ্কটা। এইচ বার যেহেতু আমি পাইছি, স্ট্যান্টন নাম্বারের ডেফিনেশন আমি জানি, এইচ বার রো সিপি কিউ, মানে ফ্রি ফ্লুইডেড ভেলোসিটি। এটা ইউজ করলে স্ট্যান্টন নাম্বার আছে 3.88 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে, আর আগে আমরা দেখছি তোমার এই প্যানেল নাম্বার এই সিস্টেমের জন্য প্যানেল নাম্বার 0.7 বলা ছিল আর কি, সেটা এখানে আইদার বলা থাকবে অথবা তুমি তো আগের অঙ্কের পার্টটা করলে ক্যালকুলেট করতে পারবে। তো সেইটা যদি তুমি করো তাহলে তোমার স্ট্যান্ডার্ড নাম্বার ইনটু প্যানেল নাম্বার টু দি পাওয়ার 2/3 যদি বসাও তাহলে CF/2 এর ভ্যালু আসতেছে 3.06 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে, তো এটা কিন্তু রেনল্ডস কোলবার্ন অ্যানালজি দিয়ে আমি ফ্রিকশন কোএফিসিয়েন্ট পেয়ে গেছি। এখন আমাকে কিন্তু ফ্রিকশন কোএফিসিয়েন্ট চাই না, চাইছে কি, চাইছে হচ্ছে যে কম্পেয়ার দ্য ড্র্যাগ ফোর্স চাইছে, তার মানে আমাকে শিয়ার স্ট্রেসটা আসলে ক্যালকুলেট করতে হবে। তো শিয়ার স্ট্রেসের এই ইকুয়েশনটাও কিন্তু আমরা আগে থেকে জানি, ফ্রিকশন কোএফিসিয়েন্ট রো ভি স্কয়ার বাই 2 ভেলোসিটি স্কয়ার বাই 2, এটাও আমরা জানি। এই ইকুয়েশন গুলো কিন্তু যতই সিম্পল হোক এগুলাও কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, তো আগেও বলতেছি হিট ট্রান্সফার কোর্সে তোমরা ইকুয়েশন নিয়ে মোটেও ওয়ারিড থাকো না, তোমরা কনসেপ্টটা নিয়ে ক্লিয়ার থাকো যে এই ইকুয়েশনটা ইউজ করছে কেন, এটা আমি বুঝতে পারতেছি, ইকুয়েশন ঠিক আছে, ইটস কারেক্ট ইকুয়েশন, এই কারণে এটা ইউজ করতে, এই কনসেপ্ট গুলো তোমার ক্লিয়ার থাকতে হবে। ইউ ডোন্ট নিড টু রিমেম্বার দ্য ইকুয়েশন। তো এই জন্য আমি বলতেছি যে আমার এইটাই, আমি ইচ্ছা করে আমি ইকুয়েশন মুখস্থ করতে দেই না, আমি কারণ ওইটা করতে গেলে তোমাদের আসলে কনসেপ্টের একেবারে 12টা বেজে যায়, তোমরা ইকুয়েশন খালি মুখস্থ করে চলে আসো। সো আই ডোন্ট ওয়ান্ট সেটা আর কি। হ্যাঁ, তোমরা ইকুয়েশনের ব্যাপারে মোটেও চিন্তিত থাকো না, ইকুয়েশন পাওয়া যাবে ধরে রাখো, বাট ইকুয়েশন কোথায় কোনটা ইউজ হচ্ছে সেটা যেন তুমি বুঝো, সেটাই। তো এখান থেকে শিয়ার স্ট্রেসের ইকুয়েশন টাও যদি তুমি ইউজ করো তাহলে তুমি টাও পাবা। টাও কত আসে আমাকে বলো তো, ভেলোসিটি তো দেওয়াই আছে, টাও কত আছে, কত আসে? টাও হলো শিয়ার স্ট্রেস, আমাকে বলতে ড্র্যাগ ফোর্স। তো শিয়ার স্ট্রেস ক্যালকুলেট করো, দেন আমরা ড্র্যাগ ফোর্স ক্যালকুলেট করবো। ফোর্স ইজ নাথিং বাট স্ট্রেস ইনটু এরিয়া, সো ক্যালকুলেট করতে পারবো, এটা সমস্যা না। তো শিয়ার স্ট্রেস ক্যালকুলেট করো। আসছে টাওয়ের ভ্যালু কারো? CF এর ভ্যালু, CF/2 এর ভ্যালু ছিল 3.06 10 টু দি পাওয়ার -3। আর রো কত ছিল? 0.0136. কি কত বললা? 0136. 0.0136 নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে শিয়ার স্ট্রেস। আমাকে বলছে ড্র্যাগ ফোর্স, যেটা বললাম, তো ফোর্স আমরা কিভাবে ক্যালকুলেট করি? ফোর্স ইজ এরিয়া ইনটু স্ট্রেস, তোমার এরিয়া দিয়ে গুণ করো, শেষ। কত আসে?
রেজে গুণ করতে এতক্ষণ লাগতেছে কেন? Sir, 5.44 into 10 inverse 3. 5.44 into 10 inverse 3 Newton. 10 inverse 3 নিউটন। সেটা তো মিলি নিউটন বলাই যায়, 5.44 মিলি নিউটন। আসছে এটা সবার? দেখো এরিয়ার ক্ষেত্রে তোমাকে আরেকটা ডাইমেনশন দরকার, ডেপথ। ডেপথ যেহেতু দেওয়া নাই, তুমি ইউনিট ডেপথ ধরে ক্যালকুলেট করে ফেলতে পারো, বলে নিতে পারো যে এটা ইউনিট ডেপথের জন্য করছি, দ্যাটস অল আর কি। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কে আমাদের এরকম ডেটা না থাকলে আমরা ইউনিট ডেপথ, কারণ ওই ডেপথটা তো ধরো একটা প্লেটের যদি আমরা অঙ্ক করি, ডেপথ 1 মিটার হলে কি 2 মিটার হলে কি ভ্যালু ভাবে চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা তো এমন না যে প্লেটের এক কোণায় চিকন আর এক কোণায় মোটা, ডেপথ এই জায়গায় বেশি ওই জায়গায় কম। একটা ইউনিট ডেপথ ধরে নেবা, সেই ইউনিট ডেপথে তোমার জিনিসটা ভ্যালু চলে আসবে। এখন তোমার ডেপথ বেশি হলে ইউনিট ডেপথ, মানে ডেপথ চেঞ্জ হলে সেটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। তো এই অঙ্ক এখানেই শেষ। আমাদের এইভাবে এটা দিয়ে আমাদের চ্যাপ্টার 5 শেষ হয়ে গেল। নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 6 ধরবো। চ্যাপ্টার 6 হলো ফোর্স কনভেকশন। ফোর্স কনভেকশন মানে এখন আমরা টিপিক্যাল কনভেকশনের ইকুয়েশন গুলো দিয়ে অঙ্ক করছি। ফোর্স কনভেকশনের ডিফারেন্সটা যেটা বললাম যে সবগুলা ফোর্সফুলি কুল ডাউন করা হবে বা ইয়ে করা হবে, এয়ার ফ্লো বা ফ্লুইড ফ্লো করানো হবে। তার জন্য যেটা হচ্ছে যে এই যে আমরা এমপিরিক্যাল কোরিলেশন গুলা, সেই কোরিলেশন গুলা হয়তো বা চেহারা চেঞ্জ হতে পারে, দ্যাটস অল। বাট হিট মানে হিট ট্রান্সফারের কনসেপ্টে কোনো চেঞ্জ নাই। এখানে তুমি যে এক গাদা ইকুয়েশন দেখাইছি, তুমি যদি এই যে চিন্তা করো, তুমি এরকম ইকুয়েশন পাইতে পারো, নতুন টাইপের ইকুয়েশন, বাট অ্যাপ্রোচ একই। এই ইকুয়েশন থেকে তুমি নাসেল নাম্বার ক্যালকুলেট করবা, করে সেখান থেকে এইচ ক্যালকুলেট করবা, এইচ ক্যালকুলেট করে কিউ কিউ করবা, এইচ এ ডেল্টা টি। তো চ্যাপ্টার 5 আর 6 এর মধ্যে ম্যাথমেটিক্যালি কোনো ডিফারেন্স নাই, কনসেপচুয়ালিও খুব একটা ডিফারেন্স নাই। জাস্ট খালি ওরা ডিফারেন্ট ইকুয়েশন যেহেতু ইউজ করতে, সেই ইকুয়েশন গুলো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করার জন্য আসলে চ্যাপ্টার 6। ওইটা আসলে লেস মানে কি বলবো, কনসেপচুয়াল জিনিস, মোর লাইক তোমার ওরিয়েন্টেশন আর কি, যে তোমাদেরকে এরকম সিস্টেম হলে ইকুয়েশন এটা, ওরকম সিস্টেম হলে ইকুয়েশন ওটা আর কি। তো নরমালি কনভেকশনের কনসেপ্ট এতদিনে যতটুকু বুঝছো এর বেশি দরকার হবে না, কনভেকশন ওইটাই আর কি। চ্যাপ্টার 5 আমাদের তাহলে আজকে শেষ, আমরা চ্যাপ্টার 6 শুরু করব। চ্যাপ্টার 6 শেষ করলে প্রবাবলি আমার পার্টটা শেষ হয়ে যাবে। তারপরে যে টিচার আসবে সে চ্যাপ্টার 7 করাবে, ন্যাচারাল কনভেকশন। দেন একটা চ্যাপ্টার আছে বয়লিং, বয়লিং কনডেনসেশন একটা চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার, আর দেন হিট এক্সচেঞ্জার। তো ওইটুক দিয়ে একটা সেকশনে কোশ্চেন হবে, আর আমার চ্যাপ্টার 6 পর্যন্ত একটা সেকশনে কোশ্চেন হবে। টার্ম ফাইনালের কথা বলতেছি। আর তোমাদের একটা ক্লাস টেস্ট নিতে হবে, কোনটার উপর নিব দেখি, চ্যাপ্টার 6টা শুরু করলে বুঝতে পারবো আর কি। টার্ম ক্লাস টেস্টটা হয়তো বা মিড টার্মের পরে প্রথম দিনে ক্লাস হবে, সেদিন নিয়ে নিবো আর কি, মানে মিড টার্মের মধ্যে তোমাদের প্রিপারেশন নিলে আর কি। এখন কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার সেল মোমেন্টামটা স্যার মানে প্রথম দিকে স্যার ফ্লুইডে স্যার ওটা বাদ রাখছিলাম, তো স্যার ভালো কোনো রেফারেন্স বই আছে যেখান থেকে একটু দেখতে পারি? সেল মোমেন্টাম মানে কোনটার কথা বলতেছো, স্যার চ্যাপ্টারের প্রথম ইয়ে? দিকে লেকচার গুলো, জি স্যার, ফ্লুইড এই ডায়নামিক্স। চ্যাপ্টারের প্রথম দিকে লেকচার গুলা? জি স্যার, জি স্যার। আচ্ছা, তোমরা আমি নরমালি পড়ানোর জন্য ধরো তোমাদের যদিও কোর্স প্রতিদিন মানে প্রতি বছর পড়ে, তারপর পড়ানোর আগে তো একটু পড়তে হয়। তো আমি নরমালি যেটা করি যে হলম্যানের বই দেখি, আরেকটা বই আছে সেনজেল, সেনজেলের বইটা দেখি। তো ওই দুইটা বই দেখলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় আর কি। কোনো বই এটা একটু ডিটেলে লেখা, কোনো বই ওইটা একটু ডিটেলে লেখা। তো বাট ওই প্রথম লেকচারে আমি কয়েকটা বইয়ের নাম বলছিলাম, এগুলো সবগুলোতে ইয়ে করতে পারবো আর কি। আর আজকাল তোমার ইন্টারনেটেও অনেক ইউনিভার্সিটি অনেক লেকচার টেকচার থাকে, সেগুলোও ডাউনলোড করে তোমার মানে তুমি টপিক দিয়ে সার্চ দিলে হবে যে আমি থার্মাল বাউন্ডারি লেয়ার লিখে সার্চ দিলে, তাহলে তোমার থার্মাল বাউন্ডারি লেয়ারের কনসেপ্টটা নিয়ে কোনো লেখা পাবো আর কি। আর তারপরে যেটা হচ্ছে যে তোমার আচ্ছা লেকচার তো স্টপ করে দিই রেকর্ডিংটা।